চলুন সরাসরি মূল কথায় আসা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঐতিহাসিক নথির পাতা উল্টাব যে ঘটনার স্থায়িত্ব ছিল মাত্র ৩ দিন, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। হিমালয়ের ভূরাজনৈতিক ইতিহাসই যেন বদলে গিয়েছিল এই ৩ দিনের সীমান্ত সংঘর্ষে। ঘটনাটা ১৯৬৭ সালের নাথুলা সংঘর্ষ। এটি ইতিহাসের এমন একটি অধ্যায় যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু সোর্স মেটেরিয়াল ঘাঁটলে দেখা যায় এই সংঘাত পুরো ওই অঞ্চলের হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছিল। দিনটা ছিল ১১ সেপ্টেম্বর ১৯৬৭ সাল। জায়গাটা নাথুলা পাস। সেখানকার পরিবেশটা একবার কল্পনা করা যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতা, চারদিকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা, আর আকাশ ঘন মেঘে ঢাকা। ঠিক এই রকম একটা পরিবেশে দুই পক্ষের প্রহরীরা একে অপরের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। সেখানে শান্তির কোনো নামগন্ধ ছিল না, বরং বাতাসে যেন ভাসছিল চরম এক উত্তেজনা। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বিশাল কোনো দাবানল জ্বলে উঠতে পারে। পরিস্থিতি এতটাই থমথমে ছিল যে একটা পিন পড়েও যেন শোনা যায়। এই যে এত উত্তেজনা, এর পেছনে কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করছিল। ছকটা ছিল ১৯৬২ বনাম ১৯৬৭ সালের। নথিপত্র থেকে দেখা যায় চীনের তখন একটা বদ্ধমূল ধারণা ছিল যে মাত্র ৫ বছর আগে ১৯৬২ সালের যুদ্ধে হারের পর ভারতীয় বাহিনীর মনোবল বোধহয় তলা নিতে গিয়ে ঠেকেছে। তারা ধরে নিয়েছিল ভারত হয়তো সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি, কিন্তু বাস্তবতা ছিল একদম আলাদা। ১৯৬৭ সালের এই ভারতীয় সেনাবাহিনী মানসিক আর কৌশলগত দিক থেকে সম্পূর্ণ অন্য একটা স্তরে পৌঁছে গিয়েছিল। তারা আর এক পাও পিছিয়ে যেতে রাজি ছিল না। এই না ছোড়বান্দা মনোভাবটাই আসন্ন সংঘাতের মূল প্রেক্ষাপট তৈরি করে দেয়। পর্ব ১, নাথুলাতে কাঁটাতারের বেড়া। তো আসল ঘটনাটা কি ঘটেছিল? কয়েক সপ্তাহ ধরেই ওই সীমান্তে উত্তেজনা একটু একটু করে বাড়ছিল। প্রায়ই ঘটছিল ছোটখাটো অনুপ্রবেশের ঘটনা। ঠিক এই অস্থির পরিস্থিতির মধ্যে একটা কড়া সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার হয়ে পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ১৭ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল সগৎ সিং একটা অত্যন্ত কঠোর নির্দেশ জারি করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আর কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। আর এই অনুপ্রবেশ ঠেকাতেই নাথুলা থেকে সেবুলা পর্যন্ত একটা কাঁটাতারের বেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটা কিন্তু শুধু একটা সাধারণ বেড়া ছিল না, এটা ছিল সীমারেখা বুঝিয়ে দেওয়ার একটা অত্যন্ত স্পষ্ট বার্তা। এক কথায়, লাইন ক্রস করার দিন শেষ। এবার চলুন দেখি সেই সকালে ঠিক কি হয়েছিল, কিভাবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্দেশ মতো ভারতীয় সৈন্যরা কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করেন। আর ঠিক তখনই চীনের একজন পলিটিক্যাল কমিশনার সেখানে এসে কাজ থামানোর জন্য তর্ক জুড়ে দেন। কথা কাটাকাটি চরমে পৌঁছায়। এরপর একেবারে আকস্মিক এক বিপর্যয়। তর্কতার্কির মাঝেই হঠাৎ করে চীনা পোস্ট থেকে মেশিনগানের একটানা গুলিবর্ষণ শুরু হয়। আর কাদের উপর? সেই ভারতীয় সৈন্যদের উপর, যারা তখন সম্পূর্ণ উন্মুক্ত একটা ময়দানে দাঁড়িয়েছিলেন, আত্মরক্ষার কোনো আচ্ছাদন ছাড়াই। একেবারে বিনা উস্কানিতে এক ভয়াবহ আক্রমণ। পর্ব ২, ৩ দিনের যুদ্ধ। প্রথম ধাক্কাটা সামনে নেওয়ার পর যে জবাবটা দেওয়া হয়েছিল সেটা ছিল অভাবনীয়। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন ভারতীয় আর্টিলারি বা তোপখানা পুরো ফ্রন্টের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। তথ্যসূত্র বলছে, এই গোলাবর্ষণ এতটা জোরালো আর নিখুঁত ছিল যে তা চীনের বাংকারগুলোকে একেবারে তাসের ঘরের মতো উড়িয়ে দিচ্ছিল। ভাবা যায়, পরবর্তী ৩ দিন ধরে ভারী আর একটানা আর্টিলারি ফায়ার চলতে থাকে। উন্মুক্ত প্রান্তরের সে অসহায় অবস্থাটা খুব দ্রুতই একটা দুর্ভেদ্য প্রতিরক্ষায় পরিণত হয়। তবে এই লড়াইটা শুধু ভারী অস্ত্র বা আর্টিলারি দিয়ে জেতা হয়নি। এর পেছনে লুকিয়ে আছে অসামান্য মানবিক সাহসিকতার গল্প। মেজর হরভজন সিং এবং ক্যাপ্টেন পৃথ্বী সিং ডাগোর, এই বীর নায়করা এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা সত্যিই ভোলার নয়। চরম প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের পোস্ট ছেড়ে এক চুলো নড়েননি। শত্রুর প্রবল আক্রমণের মুখে দাঁড়িয়ে তারা একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। তাদের এই অসীম বীরত্ব আর আত্মত্যাগই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছিল যে শুনলে অবাক লাগতে পারে। ১১ সেপ্টেম্বর সকালে যে ব্যাপারটা একটা সাধারণ কাঁটাতারের বেড়া দিয়ে শুরু হয়েছিল, সেটা কয়েক মিনিটের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এরপর টানা ৩ দিন আর্টিলারি আর মেশিনগানের একটানা গর্জন চলে পুরো অঞ্চল জুড়ে। অবশেষে ১৪ সেপ্টেম্বর এই ভয়াবহ গুলিবর্ষণ পুরোপুরি থেমে যায়। অর্থাৎ মাত্র ৭২ ঘণ্টার কিছু বেশি সময়ের তীব্র লড়াই, আর তাতেই হিমালয়ের ভূ-রাজনৈতিক দৃশ্যপট চিরতরে বদলে যায়। সামরিক ইতিহাসে এত অল্প সময়ে এত বড় পরিবর্তনের নজির আসলেই খুব কম। এই লড়াইয়ের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টা আরও স্পষ্ট হবে। এই সংঘর্ষে চীনের ৩০০ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছিল। অন্যদিকে ভারত হারিয়েছিল তার ৮০ জন বীর সৈন্যকে। সংখ্যার এই বড় ব্যবধানটা শুধু যুদ্ধের তীব্রতাকেই বোঝায় না, বরং এই ৩ দিনের লড়াইয়ের ফলাফল কতটা চূড়ান্ত আর নিষ্পত্তিমূলক ছিল সেটাও প্রমাণ করে।
এই প্রাণহানির থেকেই বোঝা যায় যে দুই পক্ষই কতটা মরিয়া হয়ে লড়াই করেছিল। পর্ব ৩ ৫০ বছরের নীরবতা। এখানে একটা নির্দিষ্ট সংখ্যা খুব বড় একটা অর্থ বহন করে। সংখ্যাটা হলো ৫০। তথ্যসূত্রগুলো আমাদের পরিষ্কার জানাচ্ছে যে ১৯৬৭ সালের এই চূড়ান্ত সংঘাতের পর চীনা সামরিক বাহিনী পরবর্তী টানা ৫০ বছর ওই নির্দিষ্ট সীমান্তে আর বড় কোনো উস্কানি দেওয়ার বা চ্যালেঞ্জ জানানোর সাহস দেখায়নি। মাত্র ৩ দিনের একটা লড়াই, আর তার ফলে তৈরি হলো দীর্ঘ ৫ দশকের এক অলিখিত শান্তি। ব্যাপারটা সত্যিই অবাক করার মতো। এই পুরো ঘটনার আসল বিষয়টা কিন্তু শুধু একটা সামরিক জয় নয়, এটা ছিল দারুণভাবে ঘুরে দাঁড়ানোর একটা গল্প। ১৯৬২-র পর যে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়েছিল, এই ঘটনা সেটা পুরোপুরি মুছে ফেলে। এই জয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এবং প্রতিপক্ষকে খুব স্পষ্ট একটা বার্তা দিয়েছিল। বার্তাটা হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো দুর্বল নেই। সীমান্ত সমীকরণ স্থায়ীভাবে বদলে গিয়েছিল, আর উত্থান ঘটেছিল নতুন এক আত্মবিশ্বাসী সামরিক শক্তির। আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ১৪,০০০ ফুট উচ্চতায় এই বীরত্ব আর মাত্র ৩ দিনের মধ্যে দীর্ঘস্থায়ী একটা শান্তি নিশ্চিত করার এই যে অবিশ্বাস্য ঘটনা, ইতিহাসে কি তার সত্যি তার প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পেয়েছে? সামরিক ইতিহাসের এমন অনেক অধ্যায়ে প্রায়শই আড়ালে থেকে যায়। এই ধরনের ঘটনাগুলো কিভাবে সংরক্ষিত হওয়া উচিত আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেগুলো কিভাবে তুলে ধরা উচিত তা নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। এই ভাবনাটা নিয়েই আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।